মা গো, আমার ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তো। আসসালামু আলাইকুম দর্শক। রেনেটা নিবেদিত নারী স্বাস্থ্যের রেনেটা প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাররত মেহজাবিন মিম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রেনেটা, লেট্রল, মাইক্রোজেস্ট এবং নরম্যান্সকে পৃষ্ঠপোষক হিসেবে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য। নারী, নারীর বিভিন্ন রূপ আমাদের জীবনের সাথে সর্বাঙ্গে জড়িত। নারী মা হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে, চাচি, মামি, খালা হিসেবে আমাদের সাথে সবসময় জড়িয়ে আছেন। নারীর অনন্য ক্ষমতা হলো সন্তান ধারণ ও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা, যা একটি নারীর জীবনকে পূর্ণতা দিয়ে থাকে। একজন নারী গর্ভবতী হওয়ার পর থেকে তার ধ্যান, জ্ঞান, ধারণা, চিন্তা সবকিছুই তার অনাগত সন্তানের জন্য হয়ে থাকে। আর সেই সুবাদেই গর্ভের প্রথম ৩ মাস অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার যা নারীর জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়ের ছোট, ছোট ভুল, ছোট, ছোট পদক্ষেপ এবং ছোট, ছোট সতর্কতাই একটি সুস্থ সন্তান এবং সুস্থ সন্তান জন্ম দেওয়ার পর সুস্থ মা হিসেবে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জিনিসটি মাথায় রেখেই আমাদের আজকের অনুষ্ঠানে টপিক নির্বাচন করা হয়েছে গর্ভবতী মায়ের প্রথম ৩ মাসে সতর্কতা ও করণীয়। আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার এবং প্রসূতি ও স্ত্রীরোগ সার্জন ডক্টর ফাহমিদা রশিদ স্বাতী ম্যাম, সহকারী অধ্যাপক গাইনি ও প্রসূতি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ। আমিও মনের খবরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি একটা ফলপ্রসূ আলোচনা হবে আজকে, সেটা আসলে শুরু করো। ইনশাআল্লাহ ম্যাম। দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, ম্যামের কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেই প্রশ্নটি ম্যামের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ম্যাম, আমরা তাহলে আমাদের আলোচনায় যাই। গর্ভবতী মায়ের প্রথম ৩ মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার এই সম্পর্কে জানাটা বা এই যে আজকের এই অনুষ্ঠানটা, এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ মিম। আসলে একজন মায়ের স্বপ্ন থাকে, একজন যখন মেয়ে বিয়ে করে তারপরে সে হয়তোবা একটা স্বপ্ন দেখলো যে সে একটা বাচ্চা নিবে। অনেকেই স্বপ্ন দেখে বাচ্চা নেয়, অনেকেই স্বপ্ন না দেখে বাচ্চা নেয়। তার মানে অনেকে প্ল্যান করে বাচ্চা নেয়, অনেকে আনপ্ল্যান্ড ওয়েতে বাচ্চা নেয়। তো যারা প্ল্যান করে বাচ্চা নেয় তারা অনেক সময় জানে যে সে মা হবে। আর যারা প্ল্যান করে বাচ্চা নেয় না তারা অনেক সময় জানে না কখন পেটে বাচ্চা চলে আসলো। তো যার কারণে প্রতিটা মায়েরই আসলে যখন প্রেগনেন্ট হওয়ার আগেই তার জানা উচিত সে আদৌ বাচ্চা নিবে কিনা। এবং যখন সে মাসিকটা যখন সে প্ল্যান করে তারপরে যখন কখনো মাসিকটা বন্ধ হয়ে যাওয়ার পরেই যে শুরু হয় তখনই প্রেগনেন্সিটা শুরু হয়। আসলে অনেকে ভুল করে যে প্রেগনেন্সিটা আসলে কখন থেকে ধরবে। প্রেগনেন্সিটা আসলে ধরা হয় শেষবার যে সে মাসিক হয়েছিল সেই মাসিকের প্রথম দিন থেকে প্রেগনেন্সিটা কাউন্ট করা হয়। অনেক সময় আমাদের কাছে যখন মেয়েরা আসে তখন আমরা জিজ্ঞেস করি তখন কখন তোমার পেটে বাচ্চা এসছে। সে তখন ভুল করে যে মাসিকটা সে বন্ধ হয়ে প্রেগনেন্ট হলো, তার মানে যখন মিস করেছে ওই ডেটটাই বলে। আসলে প্রেগনেন্সির শুরু কিন্তু প্রথম তার লাস্ট বার যে মাসিক হয়েছিল তখন থেকেই শুরু। তো আমরা জানি যে টোটাল প্রেগনেন্সি পিরিয়ড অনেক সময় আমাদেরকে বলা হতো ১০ মাস ১০ দিন গর্ভে ধরে বাচ্চা হয়। আসলে এটা বলা হয় চন্দ্র মাসের কথা। যদি ইংরেজি মাস গণনা করা হয় তাহলে আসলে একটা পেটের ভিতরে বাচ্চা থাকে ৯ মাস ৭ দিন। এই ৯ মাস ৭ দিনকে আবার ৩ ভাগে ভাগ করা হয়। প্রথম ৩ মাস, দ্বিতীয় ৩ মাস এবং তৃতীয় ৩ মাস। তো প্রথম ৩ মাস আসলে খুবই গুরুত্বপূর্ণ জানাটা। তখনই সে বুঝতে পারে আসলে একজন মেয়ে সে প্রেগন্যান্ট কিনা এবং প্রেগন্যান্ট কি না সেটা জানাটা খুবই জরুরি। কারণ প্রেগন্যান্সি হলে জীবনটা পুরোটা পরিবর্তন হয়ে যায়। জীবনের চলা, জীবনের নিয়ম কানুন, জীবনের সমস্ত কিছু মেয়েদের পরিবর্তন হয়। আর প্রেগন্যান্ট না হলে একভাবে চলা যায়, প্রেগন্যান্ট হলে পরে অনেক অন্যভাবে চলতে হয়। এবং প্রেগন্যান্ট হলে পরে আমাদের যে চারপাশে যে
বিপদ চিহ্নগুলো আছে তা এড়িয়ে চলতে হয়, এবং অনেক কিছু আছে, অনেক ওষুধ আছে যেগুলো খাওয়া যাবে না, অনেক কিছু কাজকর্ম আছে যেটা করা যাবে না, অনেকগুলো সতর্কতা আছে বাচ্চাকে সুস্থ রাখার জন্য, মাকে সুস্থ রাখার জন্য করতে হয়। এবং সে যে আদৌ প্রেগনেন্ট কিনা সেটা জানাটাও তার খুব জরুরি, এবং তখন জানতে হবে প্রেগনেন্সি হওয়ার পরে তার জানা উচিত কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে এত কিছু বললাম, সমস্ত কিছু জানার জন্য সে যে প্রেগনেন্ট সেটা জানাটা খুবই জরুরি। তো এটার গুরুত্ব আসলে অপরিসীম। এ কারণে আমি আমাদের কাছে যখন আমাদের প্রেগনেন্সির আগে কেউ যখন প্ল্যান করতে আসে আমাদেরকে, তখন আমরা সবসময় বলে দেই, তোমার যখন মাসিক বন্ধ হবে, যেই মাসটা মাসিক বন্ধ হলো, মাসিক বন্ধ হওয়ার 7 থেকে 10 দিনের ভেতরেই তুমি কিন্তু আমাদের কাছে আসবে। এই সময়টা আসাটা খুবই 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 জরুরি। এবং আমি বলবো শুধু তখন না, যখন প্রতিটা মেয়ে কখন বাচ্চা নিবে, কখন প্ল্যান করবে, যখনই প্ল্যান করবে তখনই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এই কারণে প্ল্যান করলে পরে আগে থেকেই এমন কিছু ওষুধ আমরা খেতে দেই যাতে করে বাচ্চার জন্মগত ত্রুটি না হয়, এবং অনেক কিছু ওষুধ খেতে বারণ করে দেই। অথবা কারো যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে, যেমন ডায়াবেটিস, যেমন প্রেশার, যার কারণে সে ওষুধগুলো খাচ্ছিল, সেই ওষুধ অনেকগুলো সে পরিবর্তন করতে হয় প্রেগনেন্সি নেওয়ার প্ল্যান করলে। এই জন্য আসলে প্রথম 3 মাস জানা জরুরি, যে প্রেগনেন্সির আগে প্রেগনেন্সি প্ল্যান করাটা আরো অধিক গুরুত্বপূর্ণ। তো সেটা তো প্ল্যান করলে পরেই সে একটা তার শারীরিক ফিটনেস, অথবা যখন শরীর তার একেবারে ফিট, সে অবস্থায় যদি সে প্রেগনেন্সি নেয় তাহলে অনেকখানি ঝুঁকি কমে যায় বলে আগে থেকে তার আসলে জানা উচিত। এবং প্রথম 3 মাস যখনই মাসিকটা মিস হবে তখন জানাটা, এই যে অনেকগুলো কারণ বললাম, এই কারণগুলোর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিটা মেয়েরই সচেতন থাকা উচিত কখন তার মাসিক হলো, কখন তার মাসিক মিস গেল। অনেক সময় আমরা জিজ্ঞেস করি মেয়েদেরকে, তোমার শেষবার মাসিক কবে হলো? সে বলতেই পারে না তার কখন আসলে শেষবার মাসিক হয়েছে। তা আসলে মেয়েদের দৈনন্দিন জীবনে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কখন মাসিক হলো। এবং মাসিক কখন হলো মানে শেষ কবে হয়েছে তা না, কিন্তু মাসিক কবে শুরু হয়েছিল সেটা খুব জরুরি ব্যাপার। কারণ আমরা প্রেগনেন্সি কাউন্ট করি শুরুর প্রথম দিন, মাসিক লাস্ট যে মাসিক হয়েছিল তার প্রথম দিন থেকে গণনা করা হয়। যার কারণে যখনই মিস করলো তখনই জানতে হবে তার মাসিক মিস হয়েছে। এই ব্যাপারে প্রতিটা মেয়েরই খুবই সচেতন থাকা উচিত, এবং এরপরে প্রথম 3 মাসে তার কিভাবে চলতে হবে, কি করতে হবে, তার শারীরিক কি পরিবর্তন হবে সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মিম। ধন্যবাদ ম্যাম। আপনি ম্যামের কথা শুনে আমার যেটা মনে হলো যে একদম প্রেগনেন্ট হওয়ার পর থেকেই যে না, প্রেগনেন্ট হওয়ার আগেও প্ল্যান করার সময়ও আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং সেই সময় কি করতে হবে কি না করতে হবে সেটাও জেনে থাকা আমাদের জন্য প্রেগনেন্ট হওয়ার পরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ একটি অ্যাডভাইস দেওয়ার জন্য ম্যামকে অনেক ধন্যবাদ। ম্যাম, কোনো নারী প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলো, এখন প্ল্যান্ড হোক বা আনপ্ল্যান্ড হোক, এই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার সাথে সাথেই তার কি করা উচিত, বা তারপর থেকে তার প্ল্যানটা কিভাবে, তার ডেইলি রুটিনটা কি হওয়া উচিত, কখন ডাক্তার দেখানো উচিত, এই সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ মিম। আসলে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ মানে সেটাও একটা ফ্যালাসি। প্রেগনেন্সি টেস্ট পজিটিভ সে কিভাবে করে বুঝবে? যার নিয়মিত মাসিক হয়, যে রেগুলারলি প্রতি মাসে মাসে মাসিক হয়, অথবা 28 থেকে 30 দিন পর পর যার মাসিক হয়, সে যখন মাসিকের ডেটটা পার হয়ে যাবে তারপরে 7 দিন থেকে 10 দিন পরেই সে প্রেগনেন্সি টেস্ট করলে পরে তখন বুঝতে পারবে। আসলে প্রেগনেন্সি টেস্ট নানাভাবে করা যায়। একটা অনেক সময় প্রস্রাব টেস্ট করা যায়। এটা আমরা যদি বলি, বাজারে অনেক রকমের কাছে মানে স্ট্রিপ পাওয়া যায়, যেটা দিয়ে ইউরিনে যদি 2 ফোঁটা ইউরিন ওখানে যদি দেওয়া হয় তাহলে 2টো যদি দাগ আসে তখন সে বুঝতে পারে যে লাল দাগ যদি হয় তাহলে সে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। আবার অনেক সময় আমরা অনেককেই আগে থেকে বলি, যার কিছু কিছু ঝুঁকিপূর্ণ মাদের, তোমার যখনই মাসিকটা মিস হবে, যেদিন মিস হবে তার 2 দিন পরে আমাদের কাছে আসবে। কেননা অনেক সময় আমরা দেখতে চাই আসলে এই যে বাচ্চাটা হলো সেটা জরায়ুতে হলো না জরায়ুর বাইরে হলো, সেটা একটা জানাটা জরুরি। তখন আমরা কিন্তু তাকে ঠিক 30 দিনের মাথায় যখনই মাসিকটা মিস করবে তখনই কিন্তু রক্ত পরীক্ষা করে আমরা বুঝতে পারি সে আসলে প্রেগনেন্ট কিনা। আবার অনেক সময় যে যার অনিয়মিত মাসিক, তাকে অনেক সময় 3 মাস 4 মাস পরে হঠাৎ করে সে আমার কাছে এসছে, মাসিক বন্ধ, তখন আল্ট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারি যে তার পেটে বাচ্চা হয়েছে।
তিনটাই কিন্তু প্রেগনেন্সি টেস্ট, হ্যাঁ? কিন্তু সাধারণত আমরা যেটা প্রথমেই করি সেটা হচ্ছে বাসায় মেয়েরা নিজেরাই করে আসে। মাসিকটা মিস হওয়ার পরে ২ সপ্তাহের ভেতরে সে প্রেগনেন্সি টেস্ট করে তখন আমাদের কাছে আসে। প্রেগনেন্সি টেস্টটা করেই আসে, ইউরিন স্ট্রিপ টেস্ট। তো প্রেগনেন্সি টেস্টটা অনেক সময় তারা নাও করে আসে, তখন তারা বুঝতে পারে যে তার প্রেগনেন্ট, অনেক সময় তার চিহ্ন দিয়ে বুঝতে পারে। কিরকম? সে প্রথমে হয়তোবা দেখলো যে তার মাসিকটা বন্ধ হলো, তার গা গুলাচ্ছে সকালবেলা, বমি লাগছে, বমি, বমি ভাব লাগছে, খেতে ইচ্ছে করছে না, ব্রাশ করতে গেলে বমি লাগছে। তো এই সমস্ত মানে অথবা ঘন, ঘন প্রস্রাব হচ্ছে। এই সমস্ত দেখে সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। তখন আমাদের কাছে আসে। আমাদের কাছে আসার পরে তারপরে আমরা তাকে প্রেগনেন্সি কিনা সেটা কনফার্ম করার জন্য আমরা আবার ইউরিনটা আবার প্রেগনেন্সি টেস্ট করি অথবা একটা আল্ট্রাসাউন্ড করি। অনেক সময় আমাদের অনেকের চেম্বারে বেড সাইডে আল্ট্রাসোনোগ্রাফি থাকে। সেটা দেখলেও ২ সপ্তাহ পার হলে কিন্তু আমরা বুঝতে পারি যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। এখন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে কি করণীয়? সে যদি বাসায় প্রেগনেন্সি টেস্টটা করে, বাসায় থেকে গেলে চলবে না। প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার সাথে, সাথে তার যে গাইনোকোলজিস্ট আছে অথবা নিকটস্থ যেকোনো ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, এই বলে যে তার যে দীর্ঘ ৯ মাস আরো বাকি আছে, এই সময়টা সে কি করবে, কিভাবে করে চলবে, কি, কি পরীক্ষা করতে হবে এবং তার তখনই প্ল্যান করতে হবে সে কোথায় থাকবে, কোথায় ডেলিভারি করাবে এবং কিভাবে করে চলবে, এই সমস্ত তার জানতে হবে। তাহলে জানা তো আর নিজে, নিজে হবে না। কারণ আমাদের তো সে তো আর ডাক্তার না। তাকে তাহলে কার কাছে যেতে হবে? যেতে হবে ডাক্তারের কাছে। তো ডাক্তার কাছে গেলে পরেই ডাক্তার তাকে যদি প্রেগনেন্সি কনফার্ম হয় যে সে প্রেগনেন্সি তার পজিটিভ, তখন আমরা তাকে কিছু পরীক্ষা করতে দেই। এখন পরীক্ষাগুলো করতে দিয়ে অনেকগুলো রক্ত পরীক্ষা প্লাস আল্ট্রাসোনোগ্রাফি। আমরা আসলে দেখতে চাই সে শারীরিকভাবে ফিট কিনা। প্রেগনেন্সিটা চালিয়ে নেওয়ার জন্য তার বর্তমান অবস্থাটা কি? এর ভিতরে আছে তার রক্তের গ্রুপটা জানাটা খুবই জরুরি। তার কোনো ডায়াবেটিস আছে কিনা সেটা খুবই জরুরি। তার কোনো থাইরয়েডের সমস্যা আছে কিনা সেটা খুবই জরুরি। তার কোনো হেপাটাইটিসের কোনো ইনফেকশন আছে কিনা সেটা খুব জরুরি। তার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা সেটা জরুরি। তার কোনো রক্তশূন্যতা আছে কিনা সেটা খুবই জানা জরুরি। তো এই সমস্ত টেস্টগুলো আমরা আসলে ১ম বার যখন কোনো মেয়ে আমাদের কাছে আসে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ নিয়ে, তখনই আমরা করতে দিই। করার পরে এগুলো যদি দেখি সবকিছু ঠিক আছে, তখন আমরা কিছু ওষুধ দিয়ে থাকি এবং কিছু উপদেশ দিয়ে থাকি। তো ওষুধের ভিতরে আছে, আসলে আমরা জানি যে প্রেগনেন্সির আগে থেকে একটা ওষুধ দিয়ে দেওয়া উচিত, যেটাতে করে বাচ্চার মাথার খুলিটা ভালো করে গঠন হয়। সেটাকে বলা হয় ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডটা বাজারে যেকোনো সময় যেভাবে অনেকভাবে পাওয়া যায়। তো আমরা মেয়েদেরকে এই ফলিক অ্যাসিডটা দিনে ২ বেলা করে খেতে বলি। সাথে যদি তার অন্য কোনো সিম্পটম হয়, যেমন ধরো অনেকের হয় ইউরিন ইনফেকশন থাকে অথবা বমি হয়। তখন বমির জন্য আমরা অনেক সময় বমির ওষুধ দিয়ে দেই। এবং তাদেরকে আমরা বলি কি করতে হবে, যে তারা ৩ মাস অথবা এর পরবর্তী সময়ে কখন আসতে হবে এবং এই যে দীর্ঘ ৯ মাস ৭ দিন, সেই ৯ মাস ৭ দিন সে কিভাবে চলবে, সেরকম একটা আমরা গাইডলাইন তাকে দিয়ে দেই। যেমন আমরা কিছু বলি, উপদেশে কমন যে উপদেশগুলো আমরা সাধারণত দিয়ে থাকি, যে ১ম ৩ মাসে ভারী কাজ যেন না, খাওয়া-দাওয়া যেন ঠিক মতো করে। অনেক সময় হয় কি বমির জন্য খেতে পারে না। তো অনেক সময় আম খেলেই বমি করে দেয়। তখন আমরা বলি এটা তার খেলে পরে ভালো লাগবে অথবা যেটা খেতে তার বমি লাগে না, সেই খাবারটা খাওয়ার কথা বলি। অনেক সময় আমরা বলি, অনেক সময় দেখা যায় ড্রাই ফুড এবং ফ্রুটস, মানে শুকনো খাবার যেগুলো আছে, যেমন টোস্ট বিস্কিট, যেমন মুড়ি, এগুলো খেলে পরে বমিটা কম হয়। তখন আমরা এই খাবারগুলো যখনই তার বমি লাগে, এই খাবারগুলো মুখে দিতে বলি, যাতে করে তার বমির ভাবটা না আসে। অনেক সময় সে দেখা যায় যে সবচেয়ে, যদিও বলা হয় যে মর্নিং সিকনেস, মানে সকালের সিকনেস মেয়েদের হয়। আসলে সিকনেসটা শুধু সকালেই হয় না। নামকরণ কেন হয়েছে জানি না। তবে সারাদিনই তার বমি, বমি লাগতে পারে। মর্নিং সিকনেসটা সারাদিনের সিকনেস হতে পারে। গা গুলানো, বমি, বমি ভাব। তো এগুলো যখন হয় তখন এটার জন্য আমরা ওষুধ দেই, প্লাস আমরা কিছু পদ্ধতি তাকে বলতে বলি। যেমন সকালে অনেকে দেখা গেল টুথপেস্ট দিয়ে দাঁত মাজবে, তখনই তার বমি লাগছে। তখন আমরা বলি যে টুথপেস্টটা দাঁতটা না মেজে সেই জন্য খাবার খাওয়ার ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে যেন সে দাঁতটা ব্রাশ করে। অনেক সময় পেস্ট ছাড়া দাঁত ব্রাশ করতে বলা হয়। তার মানে হচ্ছে যে সমস্ত জিনিস তার বমির উদ্বেগ মানে শুরু করবে, সেই জিনিসগুলো যাতে এভয়েড করতে পারে, এভয়েড করে চলে, সেটা আমরা উপদেশ। তারপরে আমরা অনেক সময় তাদেরকে বলি, যেমন দূরে জার্নি করতে নিষেধ করি। লং একটা জার্নি নিষেধ করা হয়। তারপরে হচ্ছে খাবার ঠিক মতো করে বলি। আমরা সবসময় আমার যদি নরমাল ওজনের কোনো মেয়ে হয়, তাদেরকে বলা হয় ডেইলি ১ গ্লাস করে দুধ, ১ টা করে ডিম, ১ টা করে কলা এবং যা আগে খাবার খেত তার চেয়ে ১ মুঠ করে যেন বেশি করে খায়। এই কথাটা আমরা অনেক সময় বলি।
এবং কিছু কিছু খাবার যেন না খেতে বলি। যেমন কারো যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে, সেই অ্যালার্জির খাবারটা আমরা অ্যাভয়েড করতে বলি। অনেক সময় কিছু কিছু বইয়ে লেখা আছে, আনারসের কথা লেখা আছে, পেঁপের কথা লেখা আছে। বলা হয় এখানে এমন কিছু পরিমাণে উপাদান আছে যেগুলো অ্যাবর্শন করতে পারে। তো অনেক সময় এটা খেতে আমরা নিষেধ করি। এবং আমরা ১ম ৩ মাসে আমরা বলি যে ১ম ১.৫ মাসের ভিতরে হাসব্যান্ড ওয়াইফ যেন একটু কম থাকে অথবা সাবধানে থাকে, সেই কথাটা বলে দেই। তো এইভাবে করেই আমরা আসলে মেয়েদেরকে এবং প্রচুর পরিমাণে পানি খেতে বলা হয় এবং কখনো যেন প্রস্রাব বন্ধ মানে আটকে না রাখে সেটার কথা উপদেশ দেওয়া হয়। এভাবে করে চললে পরে সে দেখা গেল যে ১ম ৩ মাসটা মোটামুটি আমাদের কাছে যখন আসে এই উপদেশগুলো দিলে সেইভাবে করে পার করে এবং পরবর্তী সময়ে আমরা তাদেরকে কখন আবার ফলো আপে আসবে, আমার কাছে কখন আবার দেখা করতে আসবে, সেই কথাটাও আমরা তাদেরকে জানিয়ে দেই। এইভাবে করে চললে পরে তারা আসলে আমরা ১ম বার যখন আসি তার তখন মুখ্য উদ্দেশ্য হলো আমাদের দেখার যে সে যে প্রেগনেন্ট হলো, আদৌ প্রেগন্যান্সি কনফার্ম কিনা ১ নাম্বার আমাদের উদ্দেশ্য থাকে। ২ নাম্বার হচ্ছে যে বাচ্চাটা হলো, বাচ্চাটা কি জরায়ুর ভিতরে হলো না জরায়ুর বাইরে হলো। ৩ নাম্বার উদ্দেশ্য থাকে যে তার কি একটা বাচ্চা পেটে নাকি দুটো বাচ্চা পেটে। এবং ৪ নাম্বার উদ্দেশ্য হলো তার এমন কি কোনো ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থা আছে যেটার জন্য তার শারীরিক সামনের দিনগুলো কঠিন হতে পারে, সেগুলো যাচ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যগুলো নিয়েই আমরা ১ম বার তাকে দেখি এবং উপদেশ দেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম। প্রেগন্যান্সিতে করণীয় এবং সতর্কতাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। ম্যাম এখানে কিছু ডেঞ্জার সাইন বা ওয়ার্নিং সাইন যদি আছে যে মানে যেই সাইন গুলো দেখা গেলে ওই মাকে বা গর্ভবতী নারীকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে আসতে হবে বা সাথে সাথে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানো দরকার, এ সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ মিম। অনেক সময় আসলে ডেঞ্জার সাইন যেটা বলা হয়, ডেঞ্জার সাইন শুধুমাত্র ১ম ৩ মাসেই না। আসলে আমরা যদি ৯ মাসের কথা বলি, ৯ মাসেই আসলে অনেকগুলো ডেঞ্জার সাইন আছে। যদি আমাকে ১ম ৩ মাসের কথা বলো, তাহলে সেটাতে ডেঞ্জার সাইন যেটা আমরা জানি আসলে আমাদের যতগুলো প্রেগন্যান্সি আসে তার ১০ থেকে ১৫% কিন্তু অ্যাবর্শন হয়ে যায়। মানে বাচ্চাটা নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। তো এই যে একটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ যদি দেখা দেয় অথবা যদি অনেকেই আসলো যে সে প্রেগনেন্সি বাসায় টেস্ট করেছে সেটা পজিটিভ, অনেক সময় তীব্র পেট ব্যথা নিয়ে আমাদের কাছে আসলো। তার মানে কি অনেক সময় হয় কি প্রেগনেন্সিটা যদি জ্বরের ভিতর না হয়, জ্বরের বাইরে হয়, তখন অনেক সময় তীব্র পেট ব্যথা নিয়ে আসলো। এটা একটা ওয়ার্নিং সাইন। আরেকটা যেটা আসলে প্রেগনেন্সিতে তো মাসিক হওয়ার কথা না, যখন প্রেগনেন্ট হবে তার তো মাসিক হওয়ার কথা ছিল না। কিন্তু যদি কোনো কারণে তার যদি যোনিপথ দিয়ে রক্ত যায়, তাহলে বোঝা গেল যে তার এটা ডেঞ্জার সাইন, যে তার রক্ত যাওয়ার কথা না। তার মানে এটা আমরা বলি যে তাকে থ্রেট দিচ্ছে বাচ্চাটা, সে হয়তো চলেও যেতে পারে। আবার যদি আমরা যত্ন আত্তি করি তাহলে থেকেও যেতে পারে। এই যে থ্রেট দিল, সেই থ্রেট দেওয়াটা কিন্তু শুধুমাত্র ব্লিডিং, এটা তরতাজা রক্ত যাওয়াটাকেই আমরা বলি থ্রেট। তার সাথে কিন্তু তলপেটে ব্যথা থাকবে না। তো ব্যথা যদি কিন্তু তখন এটাকে বলা হয় থ্রেট অ্যান্ড অ্যাবর্শন, অথবা অ্যাবর্শনের থ্রেট দিচ্ছে মাকে যে আমি চলেও যেতে পারি, কিন্তু তুমি যদি চিকিৎসা করো অথবা আমাকে যত্নার্থী করো তাহলে আমি থেকেও যেতে পারি। তো তখন এই যে একটু পরিমাণে যদি এক বিন্দু রক্ত দেখা যায়, তখন তার ডাক্তারের কাছে যাওয়া উচিত। অনেক সময় যখন আমাদের থ্রেড দেয় এরকম ব্লিডিং নিয়ে, যখন থ্রেড দেয় তখন আমরা যখন পরীক্ষা করে দেখি যে যদি বাচ্চা ঠিক থাকে, দ্যাট মিনস বাচ্চার হার্টবিট থাকে ভালো, বাচ্চাটার কোনো তলপেটে কোনো ব্যথা না থাকে, জরায়ু মুখ বন্ধ থাকে, তখন আমরা কিন্তু কিছু হরমোনের ওষুধ দিই অথবা তাকে বিশ্রামে থাকতে বলা হয়। এই হরমোন এবং বিশ্রামে থাকলে পরে অনেক সময় দেখা গেল তার প্রেগনেন্সিটা টিকে যায়। আবার আরেকটা ওয়ার্নিং সাইন হলো যদি এই ব্লিডিং এর সাথে যদি তার তীব্র তলপেটে ব্যথা সাথে যদি ব্লিডিংটা বাড়তে থাকে, তখন আমরা বুঝি যে না এই থ্রেট আসলে ভালোই থ্রেট, সেটা হয়তো আর থাকবেও না বাচ্চাটা। তো এই যে চলে যাওয়ার যে একটা পদ্ধতি শুরু হলো, এটাও একটা হচ্ছে অ্যাবর্শনের একটা সাইন। তলপেটে ব্যথা প্লাস যোনিপথ দিয়ে রক্ত যাওয়া, তখন আমরা বুঝি এই বাচ্চাটা হয়তো নাও থাকতে পারে। যদি এই দুটো থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে সাথে সাথে চলে আসতে হবে। এটা একটা ব্যাপার। আর অনেক সময় হয় কি যে হয়তোবা সে বাসায় মানে শুয়ে আছে, একটা চাকা চলে গেল, তারপরে তার তলপেটে ব্যথা থেকে গেল। এই যে যদি কোনো চাকা চলে যায় মাসিকের রাস্তা দিয়ে, এটা তার মানে হলো তার অ্যাবর্শনটা আসলে হয়েই গেছে, কিন্তু হয়তো সম্পূর্ণ হয় নাই। এই সম্পূর্ণ করানোর জন্য ডাক্তারের কাছে আসতে হবে। অনেক সময় যদি মাসিক বন্ধের সাথে যদি তীব্র তলপেটে ব্যথা কিন্তু যোনিপথ দিয়ে কোনো রক্ত দেখা যাচ্ছে না, তাই যদি হয় অনেক সময় আমরা তখন মনে করি হয়তো বা এই বাচ্চাটা জরায়ুর ভিতরে না হয়ে জরায়ুর বাইরে কিনা। তার মানে হচ্ছে
টিউবের ভিতরে বাচ্চা হলো কিনা, সেটাও একটা ডেঞ্জার সাইন। অনেক সময় হয়তো তার প্রেগনেন্সি সবই ভালো, কিন্তু তার তীব্র প্রস্রাবের সমস্যা এবং জ্বর, তার মানে তার প্রস্রাবে প্রদাহ হলো, সেটাও একটা কিন্তু তার ডেঞ্জার সাইন। এই ডেঞ্জার সাইনগুলো যদি হয় তাহলে অবশ্যই এই ডেঞ্জার সাইনগুলো যদি হয় তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। জি ম্যাম। ম্যাম, আমাদের যেহেতু আমরা এতক্ষণ গর্ভবতী মায়ের প্রথম ৩ মাসে কি, কি সতর্কতা, কি, কি করণীয়, কি ধরনের ডেঞ্জার সাইন দেখেছি। আমরা এই মুহূর্তে দর্শকের কাছে একটি প্রশ্ন নিতে চাই। একটি কমেন্ট এসেছে। সূর্য আর উনি কমেন্ট করেছেন যে, "আমার স্ত্রী ২ মাস থেকে মাসিক হচ্ছে না এবং আমরা বেবি নিতে চাচ্ছি কিন্তু হচ্ছে না। বয়স ২৬।" হুম, হুম। আচ্ছা। সূর্য আর না? উনি জি। ২ মাস ২ মাস থেকে মাসিক হচ্ছে না। তাহলে আসলে আমাকে আগে জানতে হবে উনার স্ত্রীর কি আদৌ রেগুলার মাসিক হয় কিনা? যার নিয়মিত মাসিক হয়, তার যদি মাসিক বন্ধ থাকে তাহলে সেটা সম্ভাবনা যে প্রেগন্যান্সি। কিন্তু উনি যেটা বলছেন, আম উনি আদৌ প্রেগন্যান্সি টেস্ট করেছে কিনা সেটা আমাকে কনফার্ম করেন নাই। যদি উনি প্রেগন্যান্সি টেস্ট করে না থাকেন তাহলে আমি বলব আপনি অতি সত্বর প্রেগন্যান্সি টেস্টটা করান। করানোর পরে তারপরে দেখেন যদি প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয় তাহলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করেন। আরেকটা যেটা, সে যদি তার স্ত্রীর অনিয়মিত মাসিক হয়, এই অনিয়মিত মাসিক যদি হয়ে থাকে তাহলে এই মাসিক বন্ধটা আসলে প্রেগন্যান্সি না। তখন তাকে রেগুলার মাসিক করিয়ে তারপরে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতে হবে। তো সুতরাং যদি অনিয়মিত মাসিক থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার মাসিকটা নিয়মিত করে তারপরে আপনার বাচ্চার জন্য চেষ্টা করতে হবে। আর যদি এটা নিয়মিত মাসিকই হয় তাহলে আপনি প্রেগন্যান্সি টেস্ট করান। প্রেগন্যান্সি টেস্ট করিয়ে তারপর আপনি দেখুন আসলে প্রেগন্যান্সি কিনা। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ম্যাম, আরেকটা প্রশ্ন আছে, গর্ভবতী মায়েদের টিটি ভ্যাকসিন আগে না দেয়া থাকলে করণীয় কি? আমি এটা নিয়ে প্রশ্ন করতাম ম্যাম, যে ভ্যাকসিন কি, কি দিতে হবে বা ওষুধ কি, কি খেতে হবে? এই নিয়ে যদি একটু বলতেন ম্যাম ১ম ৩ মাস। আচ্ছা, ধন্যবাদ। সাবিকুন মৌ আমাদের আসলে প্রশ্ন জি, করেছেন। আসলে প্রেগন্যান্সির ১ম ৩ মাসে শুধুমাত্র ফলিক অ্যাসিড দিলেই হয়। যখন জি, ৩ মাস হয়ে যায়, কারণ ১ম দিকে আমরা আয়রনটা অথবা ক্যালসিয়ামটা দেই না কেন? এই সময়টা আসলে এত বমি, বমি ভাব থাকে, সে ওই আয়রনটা টলারেট করতে পারে না, সহ্য করতে পারে না। যার কারণে আমরা ৩ মাসের পর থেকে আয়রন খাবার নিয়মিত খাবারের সাথে আয়রন ট্যাবলেট এবং ক্যালসিয়াম ট্যাবলেটটা আমরা যোগ করি। তবে মনে রাখতে হবে যে সময়টায় আয়রন খাবে, সেই সময়টা ক্যালসিয়াম খাবে না। যে বেলায় ক্যালসিয়াম খাবে, সেই বেলায় আয়রন খাবে না। আয়রন খাবে। কারণ একটা আরেকটাকে শরীরে ঢুকতে বাধা দেয়। তো যার কারণে ২ টা খাওয়ার সময়টা হতে হবে ২ সময়ে। তাহলে এটা শুরু করছি আমরা ৩ মাস থেকে। ৩ মাস থেকে সে আয়রন এবং ক্যালসিয়াম শুরু করবে। সেটা টোটাল প্রেগন্যান্সি ৯ মাস পুরোটাই তো খাবে। তারপর বাচ্চা হওয়ার পর আরো ৩ মাস খাবে। তাহলে টোটাল কত হলো? ৩ মাস বাদ ১২, দিয়ে ওদিকে ৬ মাস, ওদিকে ৩ মাস। টোটাল ৯ ৯ মাস মাস। কিন্তু সে আয়রন এবং ক্যালসিয়াম খাবে। তো এই গেল খাওয়ার কথা। যদি তার অ্যাসিডিটি থাকে তাহলে অ্যাসিডিটির জন্য ওষুধ খাবে। আর যেটা টিকা দেওয়ার কথা জিজ্ঞেস করছো। টিকা আসলে দেওয়া হয় প্রেগন্যান্সিতে। আমরা সাধারণত টিটি টিকা দেই। টিটানাস মানে টিটানাস যাতে না হয়, মা এবং বাচ্চা দুজনেরই। টিটানাসের টিকা দেওয়ার বেশ কয়েকটা নিয়ম আছে। যদি আমরা সাধারণত আমাদের বাংলাদেশে বর্তমান সরকারের আমলে বর্তমানে আমাদের এটা অনেক বছর ধরেই আসলে ব্যাপারটা চলছে। ১৫ বছর বয়স থেকে টিটি টিকা দেওয়া জি, জি, শুরু করে। তারপরে ১ম টিকা দেওয়া ১৫ বছর থেকে শুরু করলে পরে ১ম টিকা দেওয়ার ১ মাস পরে ২য় টিকাটা দিল। ২য় টিকা দেওয়ার ৬ মাস পরে ৩য় টিকাটা দেওয়া হয়। ৩য় টিকা দেওয়ার ১ বছর পরে ৪র্থ টিকাটা দেওয়া হয়। ৪র্থ টিকার ১ বছর পরে ৫ম টিকাটা দেওয়া হয়। তাহলে হলো ৫ টা। যদি কোনো মেয়ে যদি এই ৫ টা টিকা না দেয়, একটাও দিল না, তখন সে ২২-২৩ বছরে প্রেগন্যান্ট হয়ে গেল, তারপর ডাক্তারের কাছে আসলো। তখন সে কি করবে? তখন আমরা বলি আসলে ১ম ৪ মাসের ভেতর টিকা দেওয়া সম্ভব যায় না এবং শেষ ৪ সপ্তাহ টিকা দিবে না। তার মানে হলো ১ম ৪ মাস বাদ, শেষ ১ মাস বাদ। তাহলে মাঝখানে আমরা সবচেয়ে যেটা বলি সবসময় সব মহিলাকে একটা গড়পড়তা নিয়মেই টিটি টিকা দিয়ে থাকি। ৫ মাসে একটা সে টিটি টিকা দিবে, ৬ মাসে একটা টিটি টিকা দিবে। তার মানে ১ মাস পর, পর। এই যে ২য় টিকাটা ৬ মাসে দিল, তাকে বলে দেই, তুমি যে ৫ টা আগে করো নাই, এই ৫ টা তুমি কিন্তু কমপ্লিট করবে। কারণ ৩য় টিকাটা পড়বে বাচ্চা হওয়ার পরে। জি, তাহলে ৩য় টিকাটা বাচ্চা হওয়ার পরে দিবে, এরপরে ১ বছর পরে ৪র্থ টিকা, এরপরে আরো ১ বছর পরে ৫ম টিকা। ৫ম তাহলে সে টিকা। টিটির শিডিউলটা কিন্তু কমপ্লিট করবে। সে শুরু করে নাই হয়তো ১৫ বছর বয়সে। এখন শেষ করতে তো তার কোনো বাধা নেই। সমস্যা। আবার কোনো মহিলা যদি আম ৩ টা টিকা সে প্রেগন্যান্সি আগে দিয়েছিল ১৫ বছর অথবা ১৬ বছর অথবা ৩ টা টিকা কমপ্লিট করেছে তারপরে সে প্রেগন্যান্ট হয়ে গেল। তাহলে সে কি করবে?
তখন সে যেটা করবে, এই প্রেগনেন্সির জন্য 5 মাসের সময় সে একটা টিকা দিবে। আর 6 তাহলে 4টা টিকা হয়ে গেল। এই 4 নাম্বার টিকার 1 বছর পরে সে 5 নাম্বার টিকাটা দিবে। ঠিক আছে? যদি কোনো মহিলা 4টা টিকা আগে দিয়ে থাকে, তাহলে 5 নাম্বার টিকাটা সে এই প্রেগন্যান্সির 5ম মাসে দিবে। তাহলে এই গেল তার 5টা টিকা। তাহলে এইভাবে করে টিকাটা দেওয়া যাবে। আরেকটা ব্যাপার হলো প্রেগন্যান্সিতে আর কোনো টিকা দেওয়া যায় কিনা। বর্তমানে আমরা আসলে কোভিড টিকাটা যদি কেউ না নিয়ে থাকে, কোভিডের টিকাগুলো সে প্রেগন্যান্সিতে সেফলি নিতে পারে, তাতে কোনো বাধা নাই, 1 নাম্বার। আর কোনো টিকা দেওয়া যায় কিনা? হ্যাঁ, আমরা অনেক সময় বলি হেপাটাইটিসের যে টিকা, কোনো মহিলা যদি জীবনে কোনো ডাক্তারের কাছে না গিয়ে থাকে অথবা টিকাটা না দিয়ে থাকে, তাহলে এটাই একটা সুযোগ তাকে দেওয়ার জন্য, হেপাটাইটিসের টিকাটা দেওয়ার একটা সুযোগ। কারণ এই সময় সে ডাক্তারের কাছে আসছে। সুতরাং প্রতিটা ডাক্তারেরই কর্তব্য, সে যদি আগে দিয়ে না থাকে, তাহলে যেন তাকে আমরা এই সময়টা আসলে টিকার আওতায় নিয়ে আসি। তাহলে হেপাটাইটিস টিকাটা সে যদি কখনো শুরু না করে, এই সময় শুরু করা যাবে এবং এই সময় শুরু করে সে নিয়ম মাফিক টিকাটা শেষ করবে। তাহলে এই 3টা টিকা আমরা আসলে দিয়ে থাকি। আরেকটা কথা, আর কোনো টিকা অনেক সময় বলে অনেকের বাসায় বিড়াল আছে, অনেকের বাসায় কুকুর আছে। তাহলে অনেক সময় আমাদের কাছে বলে যে আমাকে কুকুরে কামড় দিয়েছে অথবা বিড়াল আঁচড় দিয়েছে, তাহলে তার টিকাটা, ওই যে রেবিসের যে ভ্যাকসিনগুলো, ওগুলো দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যদি হয় তাহলে এটা তার নিরাপত্তার জন্য, তাকে বাঁচানোর জন্য অবশ্যই দিতে হবে, তাতে কোনো বাধা নাই। তো এই হলো মোটামুটি টিকা যেগুলা দিতে হয়। আমি আশা করছি সাবিকুন তার প্রশ্নের উত্তর পেয়েছেন। অবশ্যই ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম, আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইফাতারা ইমু আপু একটি কমেন্ট করেছেন যে গর্ভবতী মাকে কতদিন পর চেকআপ করানো উচিত? ম্যাম, আপনি এই চেকআপের যে পুরো শিডিউলটা, এটা যদি একটু বলে দিতেন দর্শকের জন্য। আচ্ছা, ইফাতারা ইমু আসলে আমাদের বাংলাদেশে আমরা তো আসলে গরিব দেশ, এটা তাই না? আমরা উন্নয়নশীল দেশ বলছি, তা আসলে আমাদের আপনি হয়তো বা শহরে থাকেন, অনেক মহিলা আছে গ্রামে যারা হয়তো বা জীবনে একবারও ডাক্তারের কাছে যায় না। তো কিন্তু আমাদেরকে তাকেও নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সবারই, তাই না? তো এই কারণে আমাদের আসলে আমাদের দেশের এই যে সামাজিক যে অবস্থা, এই অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের WHO, তার মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, একটা নিয়ম করে দিয়েছে যে না, একটা গর্ভবতী মহিলাকে টোটাল 9 মাস 7 দিনের ভিতরে অন্ততপক্ষে 4 বার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া টার্গেট আমাদের করতেই হবে। তো সেই 4 বারটা কখন? প্রথমবার অবশ্যই 4 মাসের ভিতরে। দ্বিতীয়বার যখন সে 5 থেকে 6 মাসের যে সময়টা, ওই সময় তাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তৃতীয়বার হচ্ছে 32 সপ্তাহের দিকে, তার মানে 7.5 মাসের দিকে। আর চতুর্থবার হলো 36 সপ্তাহের ভিতরে। 36 সপ্তাহ মানে 8 মাস শেষ হয়ে পড়ে। তাহলে এই 4 বার অবশ্যই ডাক্তারের কাছে গেলে আমাদের বাংলাদেশের জন্য। তবে যে নরমাল যে শিডিউল, সেই শিডিউলটা ভিন্ন। এটা হচ্ছে আমাদের না পারা জাতির জন্য 4 বার। কিন্তু নরমাল শিডিউলটা হলো একটা মহিলাকে প্রেগন্যান্ট হওয়ার পরে প্রতি মাসে 1 বার করে যেতে হবে 28 সপ্তাহ পর্যন্ত। এরপরে সে 2 সপ্তাহ পর যাবে 36 সপ্তাহ পর্যন্ত। এরপরে সে প্রতি সপ্তাহে যাবে ডাক্তারের কাছে ডেলিভারি পর্যন্ত। তবে এটা হচ্ছে যার কোনো সমস্যা নাই, বাট যার প্রেশার আছে, যার ডায়াবেটিস আছে, যার প্রেগন্যান্সি ঝুঁকিপূর্ণ, যার গর্ভপাত মানে তার গর্ভফুলটা নিচে, অথবা তার এমন কোনো রিস্ক আছে, তার জীবন সংকটাপন্ন হতে পারে বলে আমরা মনে করছি প্রেগন্যান্সিতে, তখন যদি তার ডাক্তার মনে করেন 7 দিন পর যাবে, তাহলে 7 দিন পরই যেতে হবে। মানে ডাক্তার যেভাবে তাকে ফলো আপ করার জন্য এই শিডিউলের বাইরে যতবার যেতে বলবে, তার নিরাপত্তার খাতিরে তাকে ততবারই ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে। এটাই হলো গর্ভবতী মহিলাদের আমাদের বাংলাদেশ অথবা সারা বিশ্বের চেকআপের রুটিন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই সমস্ত ইনফরমেশনটাকে এত গুছিয়ে বলার জন্য। আসফিয়া মৌমিতা একদিন কমেন্ট করেছেন যে গর্ভাবস্থায় হালকা রক্তপাত হলে কি করতে হবে? আপনি আমাদের ভিডিওটা একটু আগে দেখলেই হবে। ম্যাম হচ্ছে খুব সুন্দর করে বলে দিয়েছেন যে হালকা রক্তপাত বা থ্রেটেন্ড অ্যাবর্শন হলে কি করতে হবে, বা যদি কোনো চাকা পাস হয়ে যায় তাহলে কি করতে হবে, এবং অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তার দেখানো খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ আমাদের প্রোগ্রামে
গর্ভবতী মায়ের প্রথম ৩ মাসের সতর্কতা ও করণীয় আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফাহমিদা রশিদ স্বাতী ম্যামকে এত চমৎকার এবং ইনফরমেশন দিয়ে ভরপুর একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর সেই সাথে ধন্যবাদ রেনেটা, মাইক্রোজেস্ট এবং লেট্রল ও নরম্যান্স আজকের অনুষ্ঠানকে পৃষ্ঠপোষক করার জন্য। ম্যাম আপনার সাথে ইনশাআল্লাহ দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামে। সেই সাথে আপনি এবং দর্শক সবাই মনের খবর টিভির সাথেই থাকবেন। আপনার আশা করি ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য আসসালামু ধন্যবাদ আলাইকুম। সবাইকে। আসসালাম।